দিল্লিতে দিদির অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি ছিলেন। রতন মুখার্জিকে দিদি দায়িত্ব দিয়ে এসেছিলেন যে অভিষেককে দেখবেন রতনদা। রতন মুখার্জি দিদিকে কমপ্লেন করলেন যে অভিষেক নাকি মেয়ের দোষ হয়েছে, তোমাকে তো রাত্রে থাকতে হবে। তখন আমি বললাম, বাবা আমাকে রাত্রে থাকতে বলিস, আইনের ঊর্ধ্বে নয়, আমরা সবাই আইনের দ্বারা নিয়ন্ত্রিত। এখানে তো পশ্চিমবাংলায় তো আগে আইনের শাসন চলতো না, শাসকের আইন চলতো। তখন অভিষেক চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। মুকুলদা পায়জামার দড়ি খুলে যখন পায়জামার দড়ি বাঁধতে বাঁধতে যখন নামছে, তখন অভিষেক জিজ্ঞেস করছে, মুকুলদা একটু কোথায় যাচ্ছ? মুকুলকেও কোথায় যাচ্ছে? মুকুলদা বললেই তো বাথরুমে যাচ্ছিল, কোথাও যাচ্ছে। অভিষেক ঠাস করে একটা চল, মুকুলদা হাউ হাউ করে কেটেছিলাম। মুকুলদা তুমি তখন সঙ্গে সঙ্গে ওকে পাল্টা চড় মারতে পারো, আমি তো রাফ হ্যান্ডটা। বললো, সোনালি অভিষেক তো আমার হাপুনের থেকেও ছোট, পুরনো কর্মী তো। বললো, দিদি আমরাই তো কি বলে বিধানসভার গেটে বোম মেরেছি। দিদি একবার অধীর চৌধুরী টিকিট পেলেন বলে দিদি একবার গলায় ধরে দিলেন কালো শাল দিয়ে। ভালোবাসাটাই জানেন না দিদি, জীবনের প্রথম ভালোবাসাটা রণজিৎ ঘোষ, তাকে যে অপমান করেছিল আমার সেদিনই সরে আসা উচিত ছিল। আমি বললো, হ্যাঁ। দিদি বললো, যাস না দেব বা যেও না দেব, ও তো জিততে পারবে না। দেব যে তারপরে নিশ্চয়ই তোর আর আমার দেখ। মমতাদি কিন্তু মুখ মুছতে মুছতে আসতে। তারপরে আমাকে সজল ঘোষ জিজ্ঞেস করেন যে, দিদি তুমি বলো তো, দিদি কি তখন কিচ্ছু? লতা কিন্তু মমতাদির মামাতো ভাই, মামাতো বোন, দুজনেই। পাপ যে করে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তার তৃণ সমদয়। মমতাদিকে ওই জন্য চোর স্লোগান শুনতে হয়েছে, একটা মারুন দেখি, সিপিএম তো কমে যায় না, মারুন দেখি। তখন দিদি এসে বিমান বসকে বললেন, বিমানদা দেখুন না আপনাদের পার্টির থেকে ছেলেরা আমাকে এরকম বক্রোক্তি। সোনালী গুহ একদা বিধানসভার ডেপুটি স্পিকার, একদা বিধায়ক সোনালী গুহ, সোনালীদি। সোনালীদি, প্রথমে ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। গান্ধীজি বোধহয় 21 দিন অনশন করেছিল, মমতাদি সবাইকে টপকাতে হবে। মমতাদি সেই জন্য 26 দিন অনশন করলেন। 26 দিন অনশন করলেন। মমতাদি আমাকে ডাকেন মুটি, সেই মুটির তো উনি 15 বছরে একবারও খবর নিলেন। ঠিক হয়েছে অভিষেক ব্যানার্জিকে চোর চোর শুনতে হয়েছে, পচা ডিম খেতে হয়েছে। অভিষেক ব্যানার্জিকে কোনো হাসপাতাল ভর্তি নেই, কোনো সোর্স দেখিয়ে। মমতাদি তো এখনো একটা পাওয়ার। মমতাদি মানে আমি বলতাম মমতাদি মানে একটা আন্দোলন, মমতাদি মানে একটা লড়াই, মমতাদি মানে একটা সংগ্রাম। কিন্তু অভিষেকের পেছনে তো কোনো সংগ্রামের ইতিহাসই নেই। অভিষেক আলটিমেটলি পিসির কোঠায় মানে এমপি হয়ে গেছে। মমতাদি একসময় বলতেন যে, আমি না ওকে বলি রাজ্যসভায় যেতে, ও রাজ্যসভায় যাবে। অভিষেক খুব বিনীত, নৃশংস। অভিষেক একবার আমি তখন তৃণমূল করতাম, আমি সাতগাছিয়ার 4 বারের এমএলএ। আমাকে বললো, সোনালী পিসি তোমাকে তো রাত্রে থাকতে হবে। তখন আমি বললাম, বাবা আমাকে রাত্রে থাকতে বলিস, আমার বাচ্চাটা তখন খুব ছোট। তুমি রাত্রে থাকতে না হলে তুমি রেস্ট নাও। আমার 2 জন সিকিউরিটি, একজন হিন্দু একজন মুসলমান, মুক্তার। এই মুক্তারের কাছে এসে আমি গাড়িতে বসেছিলাম, মুক্তার করলো, মুক্তার অভিষেক বোধহয় আমাকে রেস্ট নিতে বলছে। তো মুক্তার বললো, না দিদি আপনি ভুল শুনেছেন, আপনি 365 দিনই কনস্টিটিউয়েন্সিতে আসেন। আমি বললাম, আমার চোখটা খারাপ, কানটা খারাপ না, সত্যি তো আমাকে রেস্টে পাঠিয়ে দিন। কিন্তু রেস্টে পাঠিয়েছেন কিন্তু মমতাদি খোদ। মমতাদি মনে নেই? মমতাদির জন্য যা করেছি সে তো আপনারা দেখেছে, যা করিনি সেটাও বাংলার মানুষ জানে। মমতাদি পড়িয়ে দিয়েছি। মমতাদির পেটে বাচ্চা চলে এসেছিল, সেই ঘটনা তো আমি ফ্ল্যাশ করেছি। তারপরে আমার হাজব্যান্ডকে ফোন করে বলছি, তোর মেয়েকে থ্রেটে রেপ করবো। আমার হাজব্যান্ড এত খেপে গেছিল, পকেটে ছুরি গুঁজে চলে গেছে। আমার বাচ্চাটা আজকে বলছে, শুয়ে আছে, বাচ্চাটা বলছে, মা সিপিএম হয়ে বিজেপির কাছে এসছে, বলছে ছেলের চাকরি দাও, তুমি কিন্তু একদম রাজি হবে না। না বাবা, আমি তো বলে দিলাম টলাইকে, তবে পুরনো কর্মী তো। বললো, দিদি আমরাই তো কি বলে বিধানসভার গেটে বোম মেরেছি। তুই সেদিনকার টলাই? বাবলাদা কেমন আছে? বাবলাদা আর আমাদের মধ্যে নেই, বাবলাদা মারা গেছে। বাবলাদার সঙ্গে ওরা থাকতো। তখন বাবলাদা বুক কেটে, বুক চিরে চিরে রক্ত দিচ্ছে। তখন দিদি গাড়ির উপর উঠে বলছেন, বাবলা খুব অসভ্যতামি করছে, মানে বাবলাকে সরিয়ে নি। আমরা সব যুব কংগ্রেসের কর্মীরা আমরা বাবলাদাকে সরিয়ে। বাবলাদা কি করছে? বাবলাদা কাঁদতে কাঁদতে বলছে, দিদি আর ভোটে দাঁড়াবেন না, এই জন্য আমি বুক মানে নিজের রক্ত দিয়ে দিদিকে প্রমাণ করছি আমি দিদিকে কত ভালোবাসি। দিদি ভালোবাসাটাই জানেন না দিদি, জীবনের প্রথম ভালোবাসাটা রণজিৎ ঘোষ, তাকে যে অপমান করেছিল আমার সেদিনই সরে আসা উচিত ছিল। আমি বুঝতে পারিনি। দিদি যখন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, আমরা বিকেলের ফ্লাইটে আমি আর দিদি দুজনেই দিল্লি চলে যাব। রণদা দিদিকে ভালোবাসছেন, দিদির জন্য চুনোট করা ধুতি, গিলে করা পাঞ্জাবি আর বড় মিষ্টির ভার নিয়ে এসছেন। তখন দিদির মা বেঁচে ছিলেন। তখন বলছেন যে, আমি আর লতা মানে অভিষেকের মা দিদিকে গিয়ে বললাম যে, দিদি রণদা এসছে। তখন দিদি বললেন
ওই শয়তানের বাচ্চাটা কি করতে এসছে? তখন রণদা আমাকে বললেন, ফ্লাইট উনি জানেন, উনি অ্যাডভোকেট ছিলেন, সোনালি আজকে বিকেলের প্লেনে তোরা তুই মমতা দিল্লি যাচ্ছিস? তখন আমি বললাম, হ্যাঁ রণদা। তখন বললো, মমতাকে বলিস আমার বাবা আর মা কেউ মমতার সঙ্গে কোনো শয়তানি করে। রণদার চোখ দুটো জলে ভরে গেল। রণদা মিষ্টির হাঁড়িটা মাসিমার কাছে দিয়ে বল, মাসিমা এই মিষ্টিটা আপনি খাবেন, আজকে আমি চলে যাচ্ছি। রণদা আর ফেরেনি, রণদা এখন আকাশে, মানে রণদা মরে গেছে। দিদি ভালোবাসার অর্থটাই জানেন, দিদি জানেন হাউ টু আর্ন, হাউ টু মানে নিজের পরিবারের মানে এটা বাড়াবো, মানে সম্পত্তি বাড়াবো। আর কি অভিষেক, অভিষেকের পেছনে তো কোনো ছাত্র রাজনীতিই নেই, অভিষেকের পেছনে তো কোনো সাধারণ রাজনীতি নেই, অভিষেক তো কোটায় নেতা, অভিষেক ডায়মন্ড হারবারের অনেকবারের এমপি। আমাকে সবাই বলতো অভিষেক একটা কি যেন কি একটা চালু করেছিল, একটা অ্যাপ, সেবাশ্রয়, না সেবাশ্রয় তো পরে, কি একটা অ্যাপ চালু করেছিল যে যারা দুর্গত, মানে যারা কোভিডে খাবার পাচ্ছেন। আমাকে হঠাৎ ফোন করে বলছে, দিদি আপনি তো আমাদের খাবারটা পাঠালেন। আমি বলছি আপনি কে বলছেন ভাই? বলে আমি সব পঞ্চায়েত, তো ডায়মন্ড হারবার কেন্দ্রের সব পঞ্চায়েত। আমি ওদের পঞ্চায়েত থেকে বলছি, না আমার তো আপনাকে খাবার পাঠানোর কথা না, অভিষেক দাদা বলে গেছিল। আপনি কাকে ফোন করেছেন? বলে আমি সোনালি দিকে ফোন করি। আমি সোনালি দিকে কথা বলছি। বাবা তোমার বোধহয় ভুল হচ্ছে, আমার তো খাবার পাঠানোর কথা না। বলে অভিষেক দাদা বলেছিল যে যদি তোমাদের ফোন থাকে, মানে ইফ ইউ হ্যাভ এ ফোন দেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। তখন এলাম, না বাবা, আমাকে ওখান থেকে বলতো যে কিছু পারলে নিয়ে আসবেন। আমি বললাম না, আমার তো সাধারণ ঘর। আর গ্রামের মানুষের কিন্তু আমাকে 4বার সাতগাছিয়ার মানুষ নির্বাচিত করেছে। ওখান থেকে আমি একবার জিতে একবার ডেপুটি স্পিকার হয়েছি। সাতগাছিয়ার মানুষকে আমি সাষ্টাঙ্গে প্রণাম করি, সশ্রদ্ধ নমস্কার করি। আমাকে লাস্ট প্রচারে দেব গেছিল, দেব বললেন, সোনালিদি তুমি কি বললে গো? আমি তখন 4বারের মতো দাঁড়াচ্ছি। তখন আমি বললাম, হ্যাঁ দেব, আমি তো 4বারের মতো দাঁড়াচ্ছি। আমি দেবকে তুই তো কারি করি, জানিস তো আমার এবার 4 বোতাম নাম্বার 4। বলে তুমি তো দারুণ বললে যে আমি 4বার দাঁড়াচ্ছি আর 4 নম্বর বোতাম আমার। 4 × 4 কত হয় বলুন তো মা বোনেরা? তখন বললো যে সবাই বলছে গ্রামের মানুষকে অশিক্ষিত ভাবা কিন্তু ভুল, 4 × 4 16। তখন আমাকে 16 কলা পূর্ণ করে আপনারা জোড়া ফুলে ভোট দেবে। দেব খুব খুশি হলো, বললো আমাকে এখানে আসতে কে দিচ্ছিল না বলো তো? কে রে? বললো তোমার নেত্রী সহায়। আমার নেত্রী তোর নেত্রী নয়? বললো হ্যাঁ। দিদি বললো যাস না দেব, বা যেও না দেব, ও তো জিততে পারবে না। বললাম দেব, যে তারপরে নিশ্চয়ই তোর আর আমার দেখা হবে। মমতাদির একটা টেন্ডেন্সি হচ্ছে যে হাউ টু বিট দ্য অপোনেন্ট, বা গান্ধীজি তো অপোনেন্ট না, গান্ধীজিকে আমরা নিজেদের লোক বলে মনে করি, ভারতবর্ষের কেউ একটা মনে করি। গান্ধীজিকে উনি টেক্কা দিতে গিয়ে উনি 26 দিন অনশন করলেন। অথচ 26 দিন অনশন করে, আমিও তো একটা ঘরের বউ, আমার তো উপোস করা অভ্যাস আছে। 26 দিন অনশন করা যায়? দেখতাম রোজই মমতাদির সব ভাইয়ের বউরা সকালে বিকেলে দুবেলা আসতে, অথচ মমতাদি তখন বাথরুমে চলে যেত। লতা এসছিস তো? লতা হেসে বলতো হ্যাঁ দিদি। রিনা এসছো তোমরা? রিনা বলতো হ্যাঁ দিদি। কাজরি এসছো তোমরা? বলে সবাইকে বলতো। মমতাদি কিন্তু মুখ মুছতে মুছতে আসতে। তারপরে আমাকে সজল ঘোষ জিজ্ঞেস করেন যে দিদি তুমি বলো তো, দিদি কি তখন কিচ্ছু খেতেন না? আমি বললাম আসলে আমরা তো কিচ্ছু খেতে দেখি না। কি খেতেন আমি জানি না। আমাকে সজল ঘোষ বললেন যে দিদি তুমি কি দিদিকে কখনো খেতে দেখেছো? আমি বললাম না। বলে তাহলে দিদি 2 কেজি ওজন বাড়লো কি? এই বাড়িতে একজন ঘরে থাকেন, তিনি এখন আর নেই, থাকতেন ডলিদি। তখন তো আমি অনশনে, আমি 4 দিনের পরে আর টানতে পারছি না। দিদি বললো শুয়ে পড়। কতক্ষণ শুয়ে থাকা যায়? পেটে তো খিদে, পেটে তো জল তেষ্টা। তখন আমি দিদিকে বললাম, ওই দিদি একটা ক্যারাভ্যান এনেছিলেন যেটাতে আমরা বাথরুম টাথরুম করতাম, তাতে আমি দিদিকে ক্যারাভ্যান থেকে বেরিয়ে বললাম, দিদি আমি আর পারছি। দিদি একটা ফিচেল হাসি এসে বললেন, তুই তাহলে অনশন ব্রেক করছিস? দিদি আমি আর পারছি না। তখন কিন্তু বিজয় উপাধ্যায়, এই জোড়াসাঁকো কেন্দ্রের যে তৃণমূলের প্রার্থী ছিলেন উনি ছিলেন। তারপরে ওই যে আরো অনেকে ছিলেন, বর্ণালী বলে একজন মাওবাদী বা নকশালিস্ট একজন মেয়ে ছিলেন। বিজয়দাও কিন্তু দিদি যতদিন অনশন করেছে, বিজয়দা উঠেই ঘুম থেকে উঠেই আগে ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছে, তো তারপরে এসে বলতেন যে দিদি আজ কি প্রোগ্রাম। দিদি লিখতেন যে অনশনের আজকে এতদিন। কিচ্ছু খাননি এক ভদ্রমহিলা, তার 26 দিনে ওজন বেড়ে গেল। মানে এটা তো মানে পিসি সরকার জুনিয়রের থেকে ওটা বেশি ভাবাই। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে দিদি কি সত্যি কিছু খেতেন? এখানে আমরা ভাড়া করে না, মানে বাড়ি শুদ্ধ সব গেল দেখতে। চোর তো চোরই হয়, পাপ বাপকে ছাড়ে না। আমি এক সময় ক্ষমতার শীর্ষে ছিলাম,
ওই তখন তো মনে হয়নি। আমি 22টা ছেলে মেয়েকে রাজ্য বিধানসভায় চাকরি দিয়েছি। একটা ছেলে বলেন যে বৌদি তুমি তো 22টা ছেলে মেয়ের থেকে 1 লাখ টাকা করে নিতে পারতে, তাহলে তোমার আজকে 22 লাখ টাকা মানে ব্যাংক ব্যালেন্স থাকতো। আমি বললাম, আমি তোর থেকে কি নিয়েছি বাবা? বলে কিছুই নাও, তুমি ডিম খেতে ভালোবাসো বলেছে গণেশ, আমাকে একটা ডিম রান্না করে তোর মাকে পাঠাতে বলতো। গণেশের মা কেন মিথ্যে কথা বলবো, ডিম রান্না করে পাঠিয়ে দিয়েছি। বাপকেও ছাড়ে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি একটু আগে বললেন যে আপনাকে এক সময় রেস্টে পাঠিয়ে দিয়েছিলেন, যে আপনার মতো একজন ছায়া সঙ্গীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের দল করা ছায়া সঙ্গীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কি কি নৃশংসতা দেখেছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাপিয়ে যায়? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমার সন্তানের মতো, ওর মা আমার। এখন ওরা তো গ্রামের মেয়ে, কুসুম্বা গ্রামের মেয়ে লতা আমার মেয়ে নিয়ে। এখন হয়তো বলবেন যে আমি সোনালীর থেকে ছোট বা কিছু, যে যাই হোক কিছু বলতে পারে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের যারা পুরনো দিনের কর্মী, যারা নেতা, তাদের সঙ্গে কোনো সংযোগ রাখেন না, এখন কথায় কথায় উঠে আসছে। এবং দলের মধ্যে যে একটা আদান প্রদানের বিষয়টা, সেটাও নাকি কোনোদিন হয়নি। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আসছে। এটা এটা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নৃশংসতা আপনি আর কি কি দেখেছেন? চর মেরেছে হ্যাঁ। মুকুল রায়। হ্যাঁ, আমি বললাম মুকুল্লা তুমি ওকে পাল্টা একটা চর মারলে না? তখন বললো না রে, ও আমার হাপুনের থেকে ছোট। মানে মুকুল্লার ছেলের ডাক নাম হচ্ছে হাপুন, শুভ্রাংশু যাকে আমরা জানি। তাহলে ও আর আমি এক হয়ে যেত। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন দিদি, এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত স্নেহ করেন কেন? ওই যে ওর মামাতো বোনের ছেলে। আমাকে এটা কিন্তু ওর বাড়ির অন্য ভাইয়ের বউরা প্রশ্ন করেন যে আমাদেরও তো ছেলে আছে, আমাদেরও তো মেয়ে আছে। দিদি, আমাদের ছেলে মেয়েদের পছন্দ করেন না বা এত ভালোবাসেন না, অভিষেককেই এত ভালোবাসেন কেন? আমি বলতাম, এখন তো আমি বিজেপি করি, বলতাম যে আমাদের মামাতো ভাই বোনের প্রতি আমাদের তো একটা অপত্য স্নেহ আছে। লতা কিন্তু মমতাদির মামাতো বোন। মামাতো ভাই বোনে বিয়ে হয়েছে। মমতাদির মা যতদিন বেঁচে ছিলেন, লতা মমতাদির মাকে বড়সা বলে ডাকতো, পিসিমাকে আর কি ডাকতো। লতা এখনো জানি না ডাকে কিনা, অভিষেকের বাবা তো সেজদা হন সম্পর্কে, আমরাও সব সেজদা রাখি, লতাও কিন্তু সেজদা রাখতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে রাজনীতিতে এলেন? আপনারা যখন দলের প্রথম দিনকার সৈনিক, আপনারা যখন লড়াই করে রক্ত জল করা পরিশ্রম দিয়ে দলটাকে দাঁড় করালেন, বামেদের বিরুদ্ধে এত লড়াই করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেভাবে রাজনীতিতে এলেন কিভাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে নমনালন্দা স্কুলে পড়তেন, তারপরে কোথা থেকে যেন MBA পাস করেছেন বা করেছেন আমার মনে হয় না। যখন আমি আর আমার হাজবেন্ড আজমির শরীফ যাচ্ছি, আজমির শরীফ মুসলমানদের একটা বড় দরগা, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন দিল্লিতে থাকতেন, আমাকে বললেন সোনালী পিসি তুমি আর লালু কাকু আজমির শরীফ যাবে? তখন আমি হ্যাঁ বাবা। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চালাতো ধন্য বলে একটা ছেলে, বললো তাহলে ধন্য তোমাদের নিউ দিল্লি স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, খুব ধন্যবাদ বাবা। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখি পড়াশুনো করছে, কিন্তু তখন লতা একটু বিস্ফোরক। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম, অভিষেক তো একা থাকে, তুমি দাও না বাবু হাতে কয়েকটা টাকা। আমার হাজব্যান্ড বললো কত টাকা দেবো বলো? 1000। তখন আমি 1000 দিতে হবে না, ও তো একা আছে, ওর হাতে 500 টাকা দেবো। আলটিমেটলি সেই টাকাটা ওকে দিলাম। লতা দেখি খুব বিস্ফোরক। তখন রতন মুখার্জি অভিষেক দিল্লিতে দিদির অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি ছিলেন, রতন মুখার্জিকে দিদি দায়িত্ব দিয়ে এসেছিলেন যে অভিষেককে দেখবেন রতনদা। রতন মুখার্জি দিদিকে কমপ্লেন করলেন যে অভিষেক নাকি মেয়ের দোষ হয়েছে। লতা আমাকে বললো দেখ না, রতনদা বলেছে এরকম। চুপ করতো রতনদা, কথা ছাড় লতা। কিন্তু রতনদাই অভিষেককে বার খাওয়ালেন, যে রতনদাই অভিষেক তখনই মুকুলদাকে থাপ্পড়টা মারে। 21শে জুলাইয়ের মঞ্চে মুকুলদা প্যান্ট শার্ট পরতেন না, তো মুকুলদা পায়জামা বানিয়ে পরতো। মুকুলদা পায়জামার দড়ি খুলে, যখন পায়জামার দড়ি বাঁধতে যখন নামছে, তখন অভিষেক জিজ্ঞেস করছে মুকুল একটু কোথায় যাচ্ছ? মুকুলকেও কোথায় যাচ্ছে? মুকুলদা বললেই তো বাথরুমে যাচ্ছিল, কোথাও যাচ্ছে। অভিষেক ঠাস করে একটা চড়, মুকুলদা হাউ হাউ করে কেটেছিলাম। মুকুলদা তুমি তখন সঙ্গে সঙ্গে ওকে পাল্টা চড় মারতে পারো, আমি তো রাফ অ্যান্ড টাফ। বললো সোনালী, অভিষেক তো আমার হাপুনের থেকেও ছোট, আমি ওকে মারলে ও আর আমি তো এক হয়ে যেতাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিয়েতে আপনি গিয়েছিলেন? হ্যাঁ, বিরাট বিয়ে, ওরকম বিয়ে বোধ হয়। আমি গেছিলাম, কাকলিদি গেছিল, কৃষ্ণাদি গেছিল, যে বিধাননগর মেয়র, সবাই গেছিল, সুদীপ দা গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। দিদি কারুর বিয়েতে উপস্থিত থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিয়েতে উপস্থিত ছিলেন না। আমি বঙ্গভবনে ছিলাম, আমি তখন ডেপুটি স্পিকার। তো আমি দেখছি যে আমাকে বঙ্গভবনে কোনো একটা কেয়ারটেকার বলছেন যে
পাশের ঘরে সুদীপ ব্যানার্জি রয়েছে। আমি চলো তো দেখে আসি। সুদীপদা গেল, সুদীপদা সোনালি বলে হ্যাঁ এসো এসো এসো, আমাকে মমতা বলেছে যে তুমি আর কৃষ্ণা নাকি এসছো। হ্যাঁ কৃষ্ণাদি কোথাও গেছে না, একটা ব্যাপক ব্যাপক বিয়ে, কাকুলিদিও গেছিল, কাকুলিদি কৃষ্ণাদি, আর ব্যাপক মদ খাওয়া। সে মদ তো আমি খাই না, কিন্তু সবাই যারা হ্যাবিচুয়েটেড তারা খায়। কাকুলিদিও দেখলাম বেগে বেগে ভালোই খাচ্ছে, কাকুলিদির ছেলেরাও বসে আছে। ছেলেরা খেলেন কিনা আমি জানি, তখন কাকুলিদি বললেন নে না দু পেগ মান না। আমি বললাম না কাকুলিদি রক্ষা করো, আমার বর ইনটক্সিকেটেড থাকেন মাঝে মাঝে, কিন্তু আমার খাওয়ার অভ্যাস নেই। আর ন্যাকামি করছিস কেন, একটু সস কর। তখন আমি অপু আর ডিগু, কাকুলিদির দুই ছেলে নাম অপু আর ডিগু, ওই বৈদ্যনাথ আর বিশ্বনাথ, তাদের একজনের নাম অপু, একজনের নাম ডিগু। আমি বললাম অপু ডিগু তোর মায়ের কিন্তু নেশা উঠে গেছে, তোরা মাকে নিয়ে যাবো। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের বাড়িতে আপনি কখনো না গেছেন? না কোনোদিন যাইনি, আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ, ওই এসকালেটারে চড়ার অভ্যাস আমাদের নেই। আমি চড়ি না এসকালেটারে, যখন ফ্লাইটে যাই তখন তো এয়ারপোর্টে এসকালেটার না চললে আমি পৌঁছতেই পারবো, কিন্তু অভিষেকের বাড়িতে কখনো যাই। আচ্ছা, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মানে যখন বিয়ে হলো বা তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর সঙ্গে সামনাসামনি কখনো কথা হ্যাঁ বলেছেন? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, খুব সফট, রুজিরা নারুলা, কেন কথা বলবো। যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেজো কাকু না মেজো জেঠু যেদিন মারা গেলেন, ফিউনারাল বলে লিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ঢুকছে, আমি রুজিরাকে হাত জোর করে নমস্কার করলাম, রুজিরা कैसे हो। তখন রুজিরা বললো ঠিক হো আন্টি, আপ আচ্ছা তো। তখন আমি বললাম হ্যাঁ मैं ঠিক, ওই লাস্ট কথা বা ওই কথা হয়েছে, খুব সফট। আমি রুজিরার যখন স্বাদ হলো, মানে ওরা যেদিন ওরা তো পাঞ্জাবি, কেডি সিং এর উনি ভাইজি, ওর যখন স্বাদ হলো আমি সেটাও অ্যাটেন্ড করেছি ক্যামক সিটি। বাড়িতে যখন কালী পুজো হতো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কালী পুজোতে কখনো গেছেন? হ্যাঁ আমি অনেকবার গেছি, আমি না গেলে তো মমতাদি ঠাকুরের সিঙ্গারই হতো। আমি নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করি যে মমতাদি আমাকে দিয়ে মা কালী সিঙ্গার করে চেঞ্জ করে দিলে। পরে আর কোনোদিন ডেকেছিলেন কালী পুজোয়? না কোনোদিন না। মমতাদি এখান দিয়ে কতবার মিছিল করে গেছেন, মমতাদির একবারও মনে পড়ে না, এই অধমের একবার খবর নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আজকে যে ডিম ছোড়া হলো, এইভাবে চোর চোর স্লোগান তোলা হলো, আপনি বলছিলেন যে আপনার কোথাও একটা খারাপ লাগছে, কিন্তু আপনার কি মনে হয় যে এটা কি হবারই ছিল? পাপ বাপ কেউ ছাড়ে না, আজকে পাপ করেছেন, আজকে তো কই আমাকে কেউ ডিম ছোড়ে না, কই আমাকে তো কেউ চোর বলে না, এটা আমাদের নিজেদের বাড়ি। কে পাপ করেছেন, অভিষেক ব্যানার্জি না মমতা ব্যানার্জি? দুজনেই। পাপ যে করে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তার তৃণ সমুদয়। মমতাদিকে ওই জন্য চোর স্লোগান শুনতে হয়েছে, অভিষেককে ওই জন্য ডিম খেতে হয়েছে আর চোর স্লোগান শুনতে হয়েছে। দিদি, আপনার কি মনে হয় যে আজকে বর্তমানে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে আস্তে আস্তে এই যে তৃণমূল কংগ্রেস দলটা সেটা আদৌ থাকবে কিনা, সেটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে? পার্থ চ্যাটার্জি যেদিন বেল পেলেন, পার্থ চ্যাটার্জি আমাকে তখন ফোন ধরতে দেওয়া হয় না, আমাকে ফোন করেছিলেন, আমার ফোনটা আমার হাজবেন্ডের কাছে থাকে। তখন ও জিজ্ঞেস করছে আপনি কে কথা বলছেন, তখন বললো আমাকে চিনিস না ভাই, আমি তো পার্থ চ্যাটার্জি কথা, সোনালীকে দেওয়া যাবে? তখন আমি বললাম হ্যাঁ। ওই বললো হ্যাঁ সোনালী আছে পার্থদা ভেতরের ঘরে, সোনালীকে একটু দে। পার্থদা হাউ হাউ করে কাঁদে, সোনালী কি অসভ্য মেয়েটার সঙ্গে আমরা দল করেছি। আমি বললাম তুমি তো দল করেছো পার্থদা, তুমি কাকে চাকরি দাওনি বল? অভিষেকের মামাকে দিয়েছো, অভিষেকের ছোট পিসে মশাইকে দিয়েছো, অভিষেকের বাড়িতে যে পরিচারিকা সীমা, সে আমার খুব আপন ছিল, আমার নিজের বোনের মতো, তার বরকে দিয়েছো, কাকে দাও না? তুমি কি আলাদা দল করবে? বললো না রে সোনালী, আমি তো ভারী, আমি মমতার মতো অত খাটতে পারবো না, একটা দল করতে গেলে কিন্তু পরিশ্রম করতে হবে, যেটা মমতা ব্যানার্জি করেছিল। জানি না কে নেতৃত্ব দেবে। আমি বললাম পারছো, তুমি যদি নতুন দল করো তাহলে কিন্তু আমি আর আমার হাজবেন্ড, ওর ডাকনাম লালু, আমি আর লালু দুজনেই আছি। দিদি, আপনার এই যে নতুন দলের কথা হচ্ছে এবং একের পর এক বিধায়ক আমরা দেখতে পাচ্ছি যে তারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে একটা নতুন দল গঠন করবেন, সেই পরিপ্রেক্ষিতে যদি আপনাকেও তারা ডাকেন, আপনি কি যাবেন? কখনো যাবো না। আমি তো বিজেপি করি, আমি এখন সগর্বে বলি ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। বিজেপির মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি পৌঁছলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থতার কারণ দেখে তিনি ভবানী ভবনে হাজিরা দিলেন না। আপনার কি মনে হয় যে আপনি তো বিধানসভার একসময় ডেপুটি স্পিকার ছিলেন, তো আপনার কি মনে হয় এই যে সই জালিয়াতির প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অ্যারেস্ট হতে পারেন? দেখো আমি একটা কথা বারবার বলি, পাপ বাপ কেউ ছাড়ে না।
যদি অভিষেক পাপ করেন, পাপ করেছেন নিশ্চয়ই, নাহলে তাকে জুতো খেতে হতো না, ঢিল খেতে হতো না, পচা ডিম খেতে হতো না। তাহলে তাকে অ্যারেস্ট হবে। আমরা তো কেউ আইনের ঊর্ধ্বে নই, আমরা সবাই আইনের দ্বারা নিয়ন্ত্রিত। এখানে তো পশ্চিমবাংলায় তো আগে আইনের শাসন চলতো না, শাসকের আইন চলতো। তখন অভিষেক অনেক সিকিউরিটি পেতেন। অভিষেকের সিকিউরিটি কোথায় গেল? দিদি, আর একটা কথা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন এই ঘটনা ঘটছে, একটু আসতে, হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই ঘটনাটা ঘটছে তখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি মাথা নত করার ছেলে নই, আমাকে দম থাকলে গ্রেফতার করে দেখান। মানে এটা গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। মানে এত জোর কোথায়? মানে যেখানে সারা রাজ্যবাসী চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। আমি তো ইংরেজি অত ভালো বলতে পারি না। চোর কি মাই জোরসে বলে। উনি তো একবার বলেছিলেন যে কেউ যদি কিছু করে বা মানে এরকম যদি হয়, তাহলে আমি অমুক জায়গায় ফাঁসি কাটে দড়ি জ্বালিয়ে দিই। অভিষেকের প্রাণ চলে যাক, এটা আমি নিশ্চয়ই চাই না। আমি তো তার মায়ের মতো। কিন্তু ওই বাড়ির, এমনকি মমতাদিরও আমি চরম অ্যান্টি। মমতাদির নীতিটা, মমতা ব্যক্তি, মমতা ব্যানার্জি আমি অ্যান্টি না। মমতাদিরও যদি শারীরিক কোনো ক্ষতি হয়, আমার হয়তো চোখ ভরে জল আসবে। আমি হয়তো সবার আগে আমি ছুটে যাব, যতই আমি বিজেপি করি। তার সঙ্গে তো 32 বছর আমি কাটিয়েছি। তিনি আমাকে নাই ভালোবাসতে পারেন, আমি তো তাকে মানে মাতৃ জ্ঞানে না, আমি তো তাকে দিদির মতোই ভালোবাসি। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে হারটা, এটা আদৌ তাদের হার নয়, এটাকে হারানো হয়েছে, বিজেপি তাদেরকে এইভাবে হারিয়েছে। এটা নিয়ে আপনি কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এখনো স্বীকার করতে চাইছেন না যে তিনি হেরে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো পদত্যাগই করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল বহিষ্কার করেছে। উনি বহিষ্কৃত মুখ্যমন্ত্রী। উনি হারটাকে মেনে নিতে পারেন না। আমি একবার কেন, আমি একবার প্রথমে 96 সালে আমাকে মমতা দি টিকিট দিয়েছিলেন। তখন আমরা ন্যাশনাল কংগ্রেসের টিকিট লড়েছিলাম। মমতা দি আর সোমেন মিত্রের লড়াইতে আমি হেরে গেছিলাম। আমি যখন হেরে গেলাম তখন এমএলএ হয়নি, বিধানসভায় দাঁড়িয়েছি। তখন আমাকে মানুষ, আমার বাবা বলতেন যে তপন ভট্টাচার্য বলে একটা ছেলে ছিল শিলিগুড়িতে, তাকে আমার বাবা বলেছিল, তপন আমার মেয়েটাকে একটু নিয়ে যেতে পারো শিলিগুড়িতে বা কোথাও তোমাদের উত্তরবঙ্গ থেকে একটু ঘুরিয়ে আনো। তখন তপন একটু বাংলা ভাষার কথা বলো। তখন বললো কি করতে হইব কন? তখন বাবা বললেন যে মেয়েটার মুখের দিকে আর তাকানো যাচ্ছে না, কাঁদতে কাঁদতে মেয়েটার শরীরটা পাত হয়ে যাচ্ছে, 13 কেজি ওজন কমে গেছে মেয়েটা। তখন আমি বললাম, না বাবা, আমাকে কোথাও পাঠিও না, আমি তোমাদের কাছেই ভালো আছি। তোমাকে দেখতে পাচ্ছি, মাকে দেখতে পাচ্ছি, সর্বোপরি আমার দাদাকে দেখতে পাচ্ছি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় হারটাকে মানতে পারে কেন? এইরকম পরিচ্ছন্ন ভোট পশ্চিমবাংলার হবে কিনা আমি জানি না। আমরা তো সবাই নির্বিঘ্নে ভোট দিয়েছি, আরামসে ভোট দিয়েছি। আর আমরা তো চাইছিলাম, এবার কিন্তু অ্যান্টি মমতা ব্যানার্জি, অ্যান্টি তৃণমূল সরকার ভোট হয়েছে। এবার কতটা প্রো বিজেপি ভোট হয়েছে, কতটা প্রো শুভেন্দু অধিকারী ভোট হয়েছে আমি জানি, কিন্তু এবার অ্যান্টি মমতা ব্যানার্জি ভোট হয়েছে। দিদি, আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় রেস্ট হতে পারে? হতেই পারে। মমতা ব্যানার্জিকে কিন্তু আমি আজকে এরকম এই সাক্ষাৎকার দিতে দিতে বলছি, আমি মমতা ব্যানার্জিকে কিন্তু হাতে টাকা নিতে কোনোদিনও দেখি, টাকা নিতে কখনো দেখি। কিন্তু তাহলে এত দুর্নীতির প্রসঙ্গ, এত চুরির প্রসঙ্গ, এগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? সব জানতেন। তিনি তো হেড অফ দ্য মানে ইনস্টিটিউশন, তিনি জানেন এরকম কিছু হয়? আচ্ছা, তো বললেন আমি সব টাকাই আমি নিয়েছি, সোনালি কোনো টাকা কি কালীঘাটে যায়নি? আর কালীঘাটের কাকু? ও বাবা, শান্টুদা তো আমাকেই ফুটিয়ে দিচ্ছিল। কালীঘাটের কাকুর বাড়িতে না, উনি কালীঘাটে থাকেন না, কিন্তু উনি বেহালায় থাকে। আমাকে যে হাত দেখতেন পিন্টুদা বলে, সে আমাকে বলতো, সোনালি দি আপনি কি তৃণমূল করেন? আমি হ্যাঁ করি। তো বললো আমাদের পাড়াতেও একজন তৃণমূলের নেতা আছেন, কি নাম তার? বললো শান্টুদা। ভালো নামটা আমি তখনও জানতাম। বললাম তার সঙ্গে দেখা করা যাবে? বললো হ্যাঁ, কেন দেখা যাবে। তারপরে ওই লোকসভা ভোট আসলো, তখন আমাদের লোকসভা ভোট কন্ট্রোল করছেন হচ্ছে রমজান শেখ, সভাধিপতির বর, শামীমা শেখের বর। রমজান 6 লাখ টাকা দিয়েছিলেন বোধহয় অভিষেকে। আমাকে বললেন, সোনালি দি তুমি না এই টাকাটা গিয়ে অভিষেকের অফিস থেকে নিয়ে আসো। ঠিক আছে। আমি গেছি, তখন দেখি কালীঘাটের কাকু বসেছে। কি গো শান্তুদা, তুমি? অভিষেক কোথায়? ও বস আসবেন একটু পরে। ওরা সবাই অভিষেককে কিন্তু বস বল। আচ্ছা, 1 কাপ চা দেওয়া হলো, বিস্কুট দেওয়া হলো। আমি ফন্ড অফ টি। তখন আমি বললাম, একটু কথা বলতে বলতে অনেকটা সময় চলেছে, আমি বললাম যে আমাকে আরেক কাপ চা দেবে? তোমাকে তো 1 কাপ চা দেওয়া হচ্ছে, এবার তুমি ফটো। তখন আমি ডেপুটি স্পিকার শান্টুদা, তাকে তুমি ফটো বলছো, তাহলে আমিও কিন্তু সাতগাছিয়া থেকে অভিষেককে ফুটিয়ে দেবো। তখন অভিষেক বাই চান্স এসে গেছে। কি হয়েছে শান্টু কাকু, শোনে বেশি এত অ্যানয়েড কেন? তখন শান্টুদা বলেছেন, শোন না। আমি তখন বললাম, বাবা তুই আমার কথা আগে শোন, শান্টুদার কথা পরে শুনবি।
তুই আমার সঙ্গে শান্তিদার উত্তপ্ত বাক্য বিনিময় দেখেছি, কিন্তু কি কারণে বাক্য বিনিময় হয়েছে সে শোন। তখন আমি বললাম যে আমি ফন্ড অফ টি বাবু, শান্তিদা আমাকে চা দেননি। আমি না বলিনি, চা দিয়েছে, চা বিস্কুট দুটোই দিয়েছে। আমি, তুই জানিস আমি ফন্ড অফ টি, আমার 1 কাপ চা খেয়েছি। তখন অভিষেক বললেন যে এটা কিন্তু অভিষেকেরই শেখান। তখন আমি বললাম যে শান্তুদা আমি পরের কাপ চা চাইতেই আমাকে বলছে 1 কাপ চা তো তুমি খেয়েছো, আরেক কাপ চা চাইছো, এখন তুমি ফোটো। আপনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতেন, সেই সময়কার অর্থনৈতিক অবস্থা আর আজকে ওনার পরিবারের বা ওনাদের যে অর্থনৈতিক অবস্থা, দল তো আপনিও করেছেন, আপনিও তো ডেপুটি স্পিকার ছিলেন, আপনিও তো বিধায়ক হয়েছেন বেশ কয়েকবার, 4-4 বার। আপনার তো কোনো সিকিউরিটি দেখছি না আপনার বাড়িতে আছে। ছিল মমতাদি যখন ক্ষমতা আসলেন, আস্তে আস্তে দেখলাম আমার সিকিউরিটি, আমার বাড়িতেও পুলিশ থাকতো, আস্তে আস্তে আমার সিকিউরিটি গুলো আপনার সিকিউরিটি তুলে নেওয়া হলো। হ্যাঁ, কিন্তু আজকের দিনে এমনও অনেকে রয়েছেন যারা বিধায়ক হয়েছেন, এক্স, তারা কিন্তু এখনো সিকিউরিটি পেতেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের কথা বলছি, আপনি পেতেন না? না, আমার তো 2জন সিকিউরিটি ছিল, একজন মুক্তার খান আর একজন সুজিত মাইতি, একজন হিন্দু একজন মুসলমান। এখন আপনার কোনো সিকিউরিটি না। দিদি, আপনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মা বেঁচে, তখনকার অর্থনৈতিক অবস্থা তাদের আর আজকের দিনে যে অর্থনৈতিক অবস্থা, আজকে কালীঘাটের যে টালির চাল, সেই যে পরিবর্তন, এটা আপনার অনেকটাই চোখে পড়ে, আর আপনার তো আরো চোখে পড়বে কারণ আপনি একদম প্রথম দিনের অবস্থা দেখেছেন। তো কি আমি প্রথম দিন মানে আমি মমতাদিকে চিনি 1984 সালে, যখন মমতাদি আমাদের ওখানে ভোটে লড়েছিলেন যাদবপুর কেন্দ্রে, যেদিন উনি সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করলেন, সেদিন থেকে আমি মমতাদিকে চিনি। তারপরে খুব ঘনিষ্ঠ হলাম 89 সালে, মমতাদি খুব ঘনিষ্ঠ হলাম, মমতাদি বাড়িতে গেলাম, সেদিন মমতাদি হেরে গেছেন। আমাদের লোকাল কাউন্সিলর রত্নাসুর বললেন যে, আমরা তখন বুথের কর্মী, মানে তখন তো বুথ স্লিপ লিখতে হতো। রত্নাসুরের এক ভাই আছেন, তার নামই ভাই, সে আসলো, সে খুব হাসলো, বললো মাসিমা সোনালী শেখর আছে? তখন মা বললো হ্যাঁ আছে। তখন বললো আজকে আমরা যাবো, ওরা বাঙাল আমরাও বাঙাল। তখন আমি বললাম কোথায় যাবো ভাই? বললো মমতার বাড়ি। তখন মমতাদির বাড়িতে টালির চাল এরকম। মমতাদি আমাদের রত্নাসুরকে জিজ্ঞেস করলেন, লোকাল কাউন্সিলরকে, যে রত্না ওই মেয়েটা আসেনি? তখন রত্নাদি বলে কার কথা কন? তখন ওই যে মেয়েরা খুব ভালো স্লোগান দেয়, তখন তো রাজীব গান্ধী সরকার চলে গেছে বলে মন খারাপ। তখন বলছে ওই যে পিছনে বয়া বয়া কান্ত আছে, আপনি বাঙাল ভাষা বোঝেন? মমতাদি বোঝেন আর মমতাদি জানেন না, এরকম সাবজেক্ট। হ্যাঁ জানি তো, অমুক তো, শোন আমি কিন্তু হারিনি। তখন আমি বললাম এই দেখো ছোড়া হলো, মানে আমার বাড়িতে লাল আবির টিপ করে ছোড়া হলো। আমার মা খুব সাহসী ছিলেন, আমরা তখন ভাড়া বাড়িতে থাকতাম। তখন বললো যে তাহলে উনি হেরে গেছেন আর বলছে আমি হারিনি, 4.5 লাখ ভোট পেয়ে কেউ হারে? মন খারাপ করিস না, অজিতদা হেরে গেছেন, প্রিয়দা হেরে গেছে। আমি মাথাটা নিচু করলাম, তুই কি করিস? তখন আমি বিএসসি পাস করে মন্টেসরি ট্রেনিং করি। আমি চিলড্রেন্স হাটে বিএসসি পাস করে মন্টেসরি, চিলড্রেন্স হাটে তো আমাদের অভিষেকও পড়ে। কি অভিষেক আমি জানি, কে অভিষেক দিদি? বলে যে লতা অমিতের ছেলে। এলাম আচ্ছা। তখন বললেন যে তুই আমার সঙ্গে দিল্লি যাবি? আমি বাবা বাড়িতে জিজ্ঞেস করি, বলবো তোমাকে, আপনাকে বলবো। তখন আমি দিদিকে আপনি সম্বোধনে কথা বলি। তখন বললেন ওই দেখ কৃষ্ণা দাঁড়িয়ে আছে, তখন কৃষ্ণাদি ওনার কাছে থাকতেন, স্ল্যাং ইউজ করে বললেন ওরা আবার বিয়ের ইচ্ছা আছে। কৃষ্ণাদি বুঝতে পেরেছেন। কৃষ্ণাদি পরে এসে বললেন যে আমার সম্বন্ধে দিদি কিছু খারাপ কথা বললো পারে। না না, তোমার বিয়ে কৃষ্ণাদি, আমাদের নেমন্তন্ন করো, আমরা কিন্তু সবাই যাব, চুটিয়ে খাবো। কৃষ্ণাদি নেমন্তন্ন করেনি, যাই হোক, তার মনে হয়েছে কাকে কাকে রাখবে। তো বললেন তুই আমার কাছে থাক, মানে থাকবি। আমার বাবা তো কিছুতেই থাকতে দেবেন না, বাবা একদম পছন্দ করতেন না মমতা। মা বললেন যাক না, মেয়েটা যদি কিছুই তো পায়নি, সারা জীবন পলিটিক্স করে গেল, একটু যদি সুখের মুখ দেখে। তখন বাবা বললেন না না, মঙ্গোলিয়ান টাইপের দেখতে, ওই ভদ্রমহিলা কার কি মঙ্গল করবে। আমি দিল্লিতে গেলাম। দিল্লিতে না আমাকে উনি খুব টর্চার করতেন, ভালো, হ্যাঁ, ফিজিক্যালি ম্যালাইন করতে, ঠাস করে একটা চয় মারতে। কিছু ভুল করলে, ভুল করবো না, আমি তো রক্ত মাংসে গড়া মানুষ, আমারও তো ভুল হতে পারে। তারপর মানে এই যে অর্থনৈতিক পরিবর্তন, যেটা আজকের দিনে রাজ্যবাসীর কাছে বড় প্রশ্ন, যে টিনের চাল দেখে যে
সাম্যবাদের কথা দেখে মানুষ ভেবেছিল যে তৃণমূল স্তরের একজন নেত্রীকে ক্ষমতায় নিয়ে আসলে আমাদের দুঃখ দুর্দশা দূর হবে। তার জন্যই তো বামেদেরকে সরিয়ে হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হলো। তো সেই টালির চাল থেকে যে লড়াইয়ের শুরু হলো, টালির চাল দেখতে তো সলমান খানও এসেছিল। মমতাদি তো অমিতাভ বচ্চনের বাড়িতে একসময় গেছিলেন, তখন ঐশ্বর্য রায় বচ্চন আর অভিষেক বচ্চনকে বলেছিলেন তোমরা হাঁটো, তখন ওরা খুব সম্মান জানাচ্ছেন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এসছে, বলে হ্যাঁ কপা হাঁটো, বললেন আমরা 10,000 পা হাঁটি। মমতাদিকে সবাইকে টেক্কা দিতে হবে, বলে আমি 30,000 পা হাঁটি। মমতাদি কিন্তু হাঁটেন ডেইলি, মমতাদি 90 মিনিট করে আকারে হাঁটে। আমি ওনার সিকিউরিটিতে জিজ্ঞেস করি, গোস্বামীদা দ্বিবেদীদা এদেরকে জিজ্ঞেস করি যে আপনারা দাদা মমতাদি দিদির সঙ্গে, আমি তো মমতাদি বলি না, দিদির সঙ্গে কখনো পা মেলাতে পারেন? বলে না দিদি, ওই হাওয়াই চটির যা জোর না, আমরা পা স্লিপ করে যাই। আজকের দিনে ওনার যারা ভাই, যারা পরিবার, তারা তো খুব সমৃদ্ধ, তারা বড় লোক রীতিমতো। হ্যাঁ তারা বড় লোক, কিন্তু অভিষেকের ব্যাপার আমি বলতে পারি, অভিষেকের বাবা কিন্তু প্রথম থেকেই অবস্থাপন্ন ছিলেন। বড় লোক ছিলেন কিনা আমি জানি না, অবস্থাপন্ন ছিলেন। তখন তো এত বিয়ে হয়নি, এত গয়নাগাটির ব্যাপারে জানতাম না। অভিষেকের মাকে আমি যখন বুঝতে পারলাম গয়নার কি কদর, অভিষেকের মাকে আমি তখন আপনি ছেড়ে তুইতে আসলাম, তখন বললাম লতা তোকে বাড়ির এবার কিছু গয়না দেয়নি? তখন লতা বললো হ্যাঁ 50 গ্রাম একটা গয়নার কয়েন, মানে সোনার কয়েন দিয়ে। 50 গ্রাম কয়েন, সোনার কয়েন, কয়েন কিন্তু মুখের কথা না। এখন 50 গ্রাম সোনার কয়েন বানাতে আমি পারবো, লতা হয়তো পারতে পারে, বা অমিত পারতে পারে, অভিষেকের বাবা যে, আমি পারি। একেবারে। তো এই যে পরিবর্তন আজকের দিনে একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে, যে মানসিকই তাহলে এই পরিবর্তন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই টালির চাল থেকে আজকে যখন সেই টালির চালের অন্যরকম রূপ দেখলো, সেটাই কি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ এবার রিজেক্ট করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন সেটা, মমতা বন্দ্যোপাধ্যায় তো ভালো পলিটিশিয়ান, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন সেটা, মানুষের ম্যান্ডেটে সরে গেছে, কেউ হারটাকে মানতে পারে না। আমি একবার এই 2005-এ এই ওয়ার্ডেই ভোটে দাঁড়ালাম, সে এই ওয়ার্ডটা বারবার মহিলা হয়ে যাচ্ছে, তখন আমার হাজবেন্ড বললো এবার তোমাকে দাঁড়াতে হবে। আমি তো 2A পাস করেছি, আমি কেন ইনফ্যান্টে পড়তে যাবো? আমার অনিচ্ছা সত্ত্বেও আমি দাঁড়িয়ে। সেবার ফোয়ারা দত্ত আরএসপি একজন মানে কাউন্সিলর পরে হলেন, তার কাছে আমি হেরে গেলাম। তখন প্রদীপ্তা বলে আমাদের সিপিএম একজন এমএলএ ছিল, সে বললেন তুই তো হেরেছিস, বললাম বেশ হচ্ছে, তোর বাবার কি? তখন স্পিকার হাসিব আব্দুল আলিম, প্রদীপ্তা হাত তুললেন, স্পিকার বললেন হ্যাঁ প্রদীপ্তা, তখন বললেন স্যার সোনালী গু আমার বাবা তুলছে। তখন আমি বললাম যে স্যার রাজনীতিতে তো হার জিত আছে, তো আমি হেরে গেছি, আমি হার স্বীকার করে নিয়েছি। তখন বললেন যে হ্যাঁ প্রদীপটা, মানে ওকে কিছু মানে ঠাট্টা করতে হয় করো, কিন্তু কোনো অ্যাবিউজিং যাতে ওর সম্মানহানি হয় সেটা করো না। মমতাদি তো হারটা মেনে নিতেই পারে না, ও কখনো মমতাদি হার মেনে নিতে পারে। আপনি একটু আগে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শূন্য থেকে আস্তে আস্তে মহাশূন্যে চলে যাবে। হ্যাঁ মানুষের ম্যান্ডেটেই মমতাদি মহাশূন্যে চলে। মমতাদি আর, আমি তো অত ইংরেজি বলতে পারি না, ক্যান নট কাম ব্যাক, কোনোদিন আর কাম ব্যাক করতে পারবো। কারণ শুভেন্দু অধিকারী, আমি কালকে শুভেন্দু অধিকারীকে, আমার বাড়িতে বড় পুজো আছে, শুভেন্দু অধিকারী জানি না আসবেন কিনা, শুভেন্দু অধিকারীকে জানিয়েছি যে তোমাকে আসার জন্য নেমন্তন্ন জানানো, তিনি হয়তো আসবেন। দেখুন যে আসবে সে বাবা লোকটাতে কৃপাশ্রিত সন্তান হয়ে যায়, বাবার কৃপা পাবে। বাবার বাণী 3 কালে সত্য। ডক্টর নিশিকান্ত বোস, তিনি ছিলেন জ্যোতিবাবুর বাবা, বলেছিলেন শোন নিশিকান্ত, যামিনী তোর কাছে যাবে, ওর মন্ত্র থেকে তুই, নিঃশ্বাস থেকে তুই আমার মন্ত্র পাবি, তোর ছেলে রাজা হবে। তো জ্যোতিবাবু তো রাজাই ছিলেন, রাজার মতোই ছিলেন আর রাজার মতোই গেছেন। জ্যোতিবাবু যেদিন মারা গেলেন সেদিন আমি দিদির বাড়িতে ছিলাম, দিদি বললেন চল আমরা আমৃতে যাবো, জ্যোতিবাবুর বডিটা বোধহয় আমৃতে শোয়ানো ছিল। সিপিএম এর ছেলেরা ওনাকে খুব টিটকিরি কাটতে যান, তখন দিদি খুব খেপে গেলেন, দিদি তো টিটকিরি বেচকিরি কিচ্ছু সহ্য করতে পারেন না। কি বললে তোমরা আমাকে? একটা মারুন দেখি, সিপিএম তো কমে যায় না, মারুন দেখি। তখন দিদি এসে বিমান বসকে বললেন, বিমানদা দেখুন না আপনাদের পার্টির থেকে ছেলেরা আমাকে এরকম বক্রোক্তি করে। বিমানদা বললেন আমরা দেখছি কারা কে বক্রোক্তি করেছে। তো জ্যোতিবাবু যখন মারা গেলেন, মানে যখন জ্যোতিবাবুর বডিটা বিধানসভায় শোয়ানো আছে, তখন কে আসেনি? শেখ হাসিনা, সোনিয়া গান্ধী, আরো সব বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্টেটের সব বড় বড় নেতারা এসছে। আমাকে তখন দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন পার্থ চ্যাটার্জি হচ্ছেন অপোজিশন লিডার, আমি গেছিলাম, আমার সিকিউরিটি মুক্তার সুজিত গেছিল। মেসি বলছে লাল বাংলার লাল মাটিতে লাল পতাকা উঠছে উঠবে, যাতে যা সিপিএম এসলো। আমি তো কোনোদিন সিপিএম করিনি আর করবো না, আমার জীবন তো শেষ হতেই চলেছে। কিন্তু মমতাদি কোনোদিন আর ফিরে আসছে, শুভেন্দু একের পর এক ছক্কা মারছে।
যদি অভিষেক সইকাণ্ডে অভিষেক যদি জড়িত থাকে তাহলে তিনিও তো আইনের ঊর্ধ্বে নন।